আধারে কখন এসে জ্বালবে প্রদীপ তুমি, আধারে কখন এসে জ্বালবে প্রদীপ তুমি। পথের শেষে পথের মাঝে হারিয়ে গেছি আমি, হো হারিয়ে গেছি আমি। আধারে কখন এসে শুকনো ঝরা ফুলের মতো ধুলায় মিশে গেছি, শুকনো ঝরা ফুলের মতো ধুলায় মিশে গেছি। পূজার থালায় তুলে নেবে তাই তো বসে আছি, হো তাই তো বসে আছি। আধারে কখন এসে জ্বালবে প্রদীপ তুমি, পথের শেষে পথের মাঝে হারিয়ে গেছি আমি, ও হারিয়ে গেছি আমি। আধারে কখন এসে এই যে বারবি ডল দেওয়া ব্যাগ, কাল থেকে বৃষ্টি পড়ছে, কন্টিনিউয়াস বৃষ্টি পড়ে যাচ্ছে। যাই হোক, এখানে আমি নিয়ে এনেছি ডিটারজেন্ট ওয়াটার, কারণ এই যে শশা গাছে আমার পিঁপড়ে ধরছে আর সব ফুলগুলোকে ফেলে দিচ্ছে, দেখেছেন? এই যে দেখুন, সব ফুলগুলো খসে খসে পড়ে যাচ্ছে। এই যে ওয়াটার নিয়ে নিয়েছি। ডিটারজেন্ট ওয়াটারের মাপটা এরকম হবে, ওই 10 টাকার যে প্যাকেটগুলো হয় ডিটারজেন্টের, 10 টাকার প্যাকেটগুলো আপনারা ইয়ে করবেন, 10 টাকার প্যাকেটগুলো 1 লিটার জলের মধ্যে গুলে স্প্রে করতে পারেন। 5 থেকে 7 দিন পর্যন্ত স্প্রে করতে হবে, পিঁপড়ে পালাবে বাড়ি। যা 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 বেরো, আমার এত শখের শসা গাছকে তুই ধ্বংস করতে এসেছিস, অসভ্য। শসা প্লিজ পড়িস না, শসার ফুল। আমি আমার নাতি নাতনির মুখ দেখতে চাই, প্লিজ তাড়াতাড়ি আমাকে নাতি নাতনির উপহার দাও। Hey guys, good morning and welcome back to my channel. আজকে হচ্ছে বুধবার, ঠিক আছে? সকালবেলা আমি কি বলে, ইয়েস বুধ দেখছেন, কাল রাতবেলা একটু চিপচিপি করে তেল মেখে নিয়েছি, একদম চিপচিপা হয়ে গেছি। আর আজকে আমি করব হচ্ছে, আজকে নয়, এটা রোজই খাই, সেটা হচ্ছে বিটগাজর জুস। এটা খেয়ে আজকে হবে রান্নায় কি হবে বলে দিই। সেটা হচ্ছে ওই হাঁসের ডিম মিস্টার মুখার্জি এনেছেন 2-3 দিন আগে, তো হাঁসের ডিমের ঝোল হচ্ছে, তিলের বড়া করব। আর কি হবে গো? হ্যাঁ, ঢেঁড়স পেঁয়াজ ভাজা। মাছ আছে, আবার মাসি ঝাল করবে। বা আর কি করি, ও মাসি তো ডিম খাবে না, সেখানে মাছ আছে, মাছের ঝাল হবে, ঝাল। ওকে মাসি, আজকে যে তিলের বড়া, বুঝলে? তুমি খাও তিলের বড়া, খেতে ভালো লাগে? তিলে পেঁয়াজ দিয়ে না, তিলে পেঁয়াজ দারুণ লাগে খেতে, পুরো পোস্তর মতো লাগে। আর পোস্ত এখন 2100 টাকা কেজি, কে কিনবে পোস্ত? তিলটাই যথেষ্ট। এই যে আমার তিলের ব্যাটার ইজ রেডি। এটা আর একটু শক্ত হলে আরো বেটার হতো, কিন্তু মিক্সিতে না এত শক্ত করে বাটা যায় না, মিক্সির ব্লেড ভেঙে যাবে জল ঠিকঠাক মতো না পড়লে। তো যাই হোক, এগুলো আমি এখন বড়াগুলো ভেজে নেবো। আর বলে দিই, আজকে আমি নদী ক্লাস করাচ্ছি না, কারণ আমার একটু রেস্ট দরকার। আর বাচ্চাদের এখন ওদের রিভিশন চলছে, তো এখন মনে হলো যে আজকে ক্লাস না করালেও চলবে। তো এখানে তেল গরম করে আমি বসিয়ে দিয়েছি, এরপরে এক এক করে তিলের বড়াগুলো এর মধ্যে ছেড়ে দেবো। তিলের বড়া হোক বা পোস্তর বড়া হোক, ভীষণই সফট হয়, তাই ভীষণই কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে, নাহলে কিন্তু ভেঙে ছচ্ছড়ি হয়ে যাবে, চচ্চড়ি মানে তিলের চচ্চড়ি হয়ে যাবে। যাই হোক, কেয়ারফুলি করতে হবে। সব থেকে ভালো হয় যদি তিল বা পোস্ত শিল নোড়াতে বাটা যায়, তাহলে একদম শক্ত করে বাটা যাবে। আমার কমেডি ভিডিও নতুন দাড়ি চলে এসেছে, দাড়িগুলো চকচক করছে, করে এসেছে। এমন দাড়ি
এই ঠোঁটই দেখা যাচ্ছে না। এই প্রথমে এখন দাঁড়িয়ে দেখলাম যেটা মাস্কের মতো পড়তে হয় এরকম করে। মাসি আজ মাস্ক বলছে নাকটা ঢাকা দাও, তাই তো? তুই মাস্ক ভেবেছিলে তো? হ্যাঁ। কেমন লাগছে বলো আমাকে? ভালো লাগছে। ভালো লাগছে? এটা সাদা দিলে রবীন্দ্রনাথ ঠাকুর অ্যাক্টিং করতে পারতাম। পাউডার ঢেলে দেবো কয়েকটা। দাড়ি থেকে চুল খুলে মুখে চলে আসছে, কপালে চলে আসছে, যত জায়গায় চলে আসছে। এই দেখুন কি বাজে কোয়ালিটির দাড়ি। টাকা পয়সা করে ছিরিস আপনি? যাদের মধ্যে লুডো ভেবেছে এই অ্যামাজন বালোরা। ম্যাগো গোটা মুখে দেখো চুলে ভর্তি। এই যে আমার ছেদরানো তিলের বড়া দেখতেই পাচ্ছেন, তিলের গায়ে তুমি ছেদরে যাচ্ছে এগুলো। তো এখানে গরমা গরম তিলের বড়া রেডি, স্টেডি অ্যান্ড পু। ব্রেকফাস্ট করা হয়ে গেছে কমপ্লিট। আজকে নদীর স্কুল নেই, বাট ওর সকালবেলা মানে অভ্যেস হয়ে গেছে, সেই জন্য খাতা নিয়ে বসে পড়েছে, ABCD লিখছে। দেখ আজকে আমি মাত্র ফ্যানটাকে ক্লিন করলাম, মানে নদীর ক্লাস আর আমার এই মানে নিজস্ব কাজ নিয়ে আমি এতটা বিজি হয়ে পড়ছি না যে রুম ফুম ক্লিন করাই হচ্ছে না, পুরো এই অবস্থা। চলো নদীর নিচে চলো, ব্রেকফাস্ট বানাবো চলো। আপনাদের মধ্যে অনেকে কমেন্ট করেছেন দেখলাম আমার পোস্টটা দেখে, যে পেটের আর কি দোষ। আমি লিখেছিলাম মেঘ গুড়গুড়ের সাথে সাথে আমার পেট গুড়গুড়ো করছিল, সেই জন্য আমি ব্লগ ছাড়তে পারিনি। আপনার ভেবেছেন আমার পেট খারাপ হয়েছে? একদম না, পেট খারাপ আমার হয়নি, ওটা জাস্ট একটা মিলিয়ে ছন্দ দেওয়ার জন্য। আর আমি খুব একটা পেট রোগা মানুষ নই যে কিছু খেলে পেট রোগা মানে পেট খারাপ হয়ে যাবে। আমি হজম ক্ষমতা ভীষণ মারাত্মক। ভগবান আমাদেরকে খাওয়ার জন্য জন্ম দিয়েছিল। থিং ইজ খাওয়া দাওয়া ডান, মানে সকালে ব্রেকফাস্ট ডান। এবার স্নান করার পালা। স্নান করার পালা, নদীকে স্নান করি। আমি স্নান করবো আজকে বেসন দিয়ে, আর বেসনের সাথে আমি আজকে কি মিক্স করবো জানেন? এই যে পেঁপে, দুটো পেঁপেকে স্ম্যাশ করে একটু মধু দিয়ে বেসনটা আজকে লাগাবো, হেভি উপকার। প্রচন্ড মিষ্টি পেঁপেটা। নো 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 নো, ওটা ধরিস না নদী। বর্ষাকালে যেন চুল পড়ার কম্পিটিশন লেগেছে। সামনের চুল বলছে আমি আগে পড়বো, পেছনের চুল বলছে আমি আগে পড়বো, মানে এত চুল পড়ছে এত চুল পড়ছে। এই চুল পড়া থেকে রেহাই পাওয়ার মাত্র একটাই উপায়, সেটা হচ্ছে হেনা এভরি উইকে, যেটা আমার পক্ষে এখন সম্ভব হচ্ছে না, ঠান্ডা লেগে যাবে বর্ষার সময়। কালকে রসগোল্লা বানিয়েছিলাম না, ভালো করে বানাতে পারিনি বলে রসগোল্লা আমার উপর ভীষণ রেগে গেছে। ওর মান রাখতে পারিনি বলে এখানে একটা রসগোল্লা আর এখানে একটা রসগোল্লা উঠে গেছে। গুড ইভিনিং গাইজ। আর বাইরে পুরো একদম ওই বৃষ্টির মৌসুম, মানে বর্ষাকালে যখন থাকে। মিস্টার মুখার্জি অফিস থেকে ফিরে গেছে, কারণ আজ থেকে অফিস জয়েন করলো, বাট এখন 4টের পর থেকে তো আর অফিস মানে বাইরে মানে অ্যালাউড নয়, হাফ লকডাউন চলছে, সেজন্য তাড়াতাড়ি চলে এসেছে। আর আজকে আমি রাত্রেবেলা বানাবো রাইস নুডলস, ইয়েস। বাট আমার যে একটা ছোট খারাপ খবর, সেটা যে নদী আজকে একবার বমি করলো। আমারই ভুল, কারণ আরামবাগে না দুবার হাঁসের ডিম খেয়ে ওর সেম প্রবলেম হয়েছিল, 2-3বার বমি করেছিল। আমি হাঁসের ডিম খেয়েই কি হয়েছিল বা অন্য কিছু খেয়ে হয়েছিল আমি না ঠিক মানে ওটাকে ধরে উঠতে পারিনি। বাট আজকে যখন একবার বমি করলো তখন আমি বুঝলাম যে হাঁসের ডিম খেয়েই হয়েছে ওর। তাও আমি হাঁসের ডিমের কুসুমটা দিইনি, শুধু জাস্ট ওপরে হোয়াইট পোর্শনটা দিয়েছিলাম, বাট তাতেও বমি করলো। যাই হোক আমি ওকে অন্ডেম খাইয়ে দিয়েছি, অন্ডেম খাইয়ে নিউপেপটিনও খাইয়ে দিয়েছি। বসে বসে ওনার খিদে পেয়েছে, মার এই পড়বে পড়বে পড়বে, সোজা করে নে, কারণ আইসক্রিম খাচ্ছে। ভালো নদী।
ওকে, তাই সন্ধে দিতে যাচ্ছি, আমার ড্রেস চেঞ্জ হয়ে গেছে। অ্যাকচুয়ালি ভাত যে মানে ভাত যে জামা পরে খাই সেই জামা পরে তো সন্ধে দেওয়া চলে না, সবাই জানেন। তো সেই জন্য ড্রেসটা চেঞ্জ করে নিলাম, বাট যখন সন্ধে দিয়ে আসবো তখন আর ড্রেস চেঞ্জ করার মনে থাকে না, মানে আগে কোন ড্রেসটা পরেছিলাম মনে থাকে না, ওই জন্য অন্য একটা পেড়ে পরে নিই। এই জন্যই না আপনারা একটা ব্লগের মধ্যে 5-6 বার আমার ড্রেস চেঞ্জ দেখে নেন। এই কাকতারুয়াটাকে আমি যেখানেই যাই সঙ্গে রেখে যাই। চলো নদীর নিচে চলো, চলো নিচে চলো। Deep within, here we go, but somehow I'm caught in the middle. Is this the end? গুড ইভিনিং এভরিওয়ান। তো চলে এসেছি রান্নাঘরে, বাইরে পড়ছে বৃষ্টি অ্যান্ড পশ্চিমবঙ্গ আবার কি বললে জানো, বঙ্গোপসাগরে নাকি সমস্ত আমার ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, ঘুরে 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 আবার এখানে এসে পৌঁছবে, ঠিক আছে? আর ঠিক সব 24 পরগনার উপর দিয়ে সব যাবে, ঝড় ঝাপটা ঝঞ্ঝা। তো যাই হোক, এই সমস্ত চিন্তা করে বেঁচে থেকে তো লাভ নেই, আমি মজা খেয়ে যাই। তো আমি এখন রাইস নুডলস বানাবো, এটা আমি অনলাইন থেকে আনিয়েছি। রাইস নুডলস খাওয়া মানে খেতে তো বেশি মানে টেস্টি লাগে, তার সঙ্গে খাওয়াও ভালো। মিসে মুখে যে চিকেন নিয়ে এসেছে, তাদেরও চিকেন লাগবে না, আমি শুক্রবারের জন্য একটু তুলে রাখবো, কারণ শুক্রবারে আবার কিছু একটু এক্সট্রা বানানো যাবে। যাই হোক, আর কি জানো, আগে আমি চাটা খাই, চা খেয়ে একটু পেটটা ঠান্ডা করি, তারপরে অন্য কিছু খাবো, বাট তার আগে একটু জলও খাই, জল খেতে ভুলে গেছি। চিকেন গুলো পিস করা হয়ে গেছে, বেশ বড় পিস ছিল, সেটা আমি একটু ছোট করে কেটে নিয়েছি। এরপর এটাকে জাস্ট ম্যারিনেট করে দেবো আমি। ওকে, তো এর মধ্যে আমি জাস্ট কিছুই না, অল্প একটু নুন, এরপরে দেবো জিঞ্জার গার্লিক পেস্ট 1 টেবিল স্পুনের মতো। এরপরে দেবো সোয়া সস, একটু হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, অ্যান্ড সব কিছু ভালো করে মিক্স করে নেবো। অ্যান্ড মিক্স আপ করে আমি ভালো করে ঢাকা দিয়ে রেখে দেবো ম্যারিনেশনের জন্য প্রায় 1/2 ঘন্টার মতো। ওকে, এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হোয়াইট অয়েল। এর মধ্যে আমি পুরো ম্যারিনেটেড চিকেনটাকে ফ্রাই করে নেবো, আর কিমার মতো আছে যেহেতু, তো এটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ কুচি অ্যান্ড ক্যাপসিকাম কুচি। অ্যান্ড মা যেহেতু নুডলসে মানে আমি রাইস নুডলস করছি, বাট মা চিকেন টিকেন খাবে না, ওই জন্য মায়েরটা আলাদা করে বানিয়ে দেবো। এখানে আমি সবজি কেটে নিয়েছি পুরো লম্বা লম্বা করে, ক্যারেট, ক্যাপসিকাম অ্যান্ড পেঁয়াজ। আর এখানে আমি চিকেনটাকে হতে দিয়েছি, বাট মা চিকেন দেওয়া খাবে না, জন্য মায়েরটা আলাদা করে তুলে রেখে দিই। তো এরপরে কড়াতে দিয়ে দিয়েছি আবার কিছুটা হোয়াইট অয়েল, আর এর মধ্যে আমি দিচ্ছি রোস্টেড গার্লিক। আপনারা নর্মাল যে রসুন সেটাও দিতে পারেন, বাট একটু বেশি করে দেবেন, কারণ নুডলসে বা চাইনিজ যে কোনো ডিশে রসুনের পরিমাণটা বেশি হলে খেতে একটু বেশি ভালো লাগে। তো এরপরে আমি ছেড়ে দেবো পেঁয়াজ কুচিগুলো হালকা করে ভাজা হয়ে গেলে বাকি যে সমস্ত সবজি টবজি কেটে রেখেছি ওইগুলোও দিয়ে দেবো। আমি তো দিকে চাউমিন করছি, আর নদীর বাবাকে দিয়ে নদীকে যে হোমওয়ার্কগুলো আছে ওগুলো করাতে বসিয়ে দিয়েছি। ওকে, চাইনিজকে আরও বেশি টেস্টি করার জন্য আমি এখানে বানাচ্ছি ভিনিগার চাট। মানে কিছুই না, কাঁচা লঙ্কাকে একদম পাতলা পাতলা করে কেটে জাস্ট ভিনিগারে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ, তাহলে এটা খেতে না আরও ভালো লাগে, আরও সুন্দর লাগে। আর এদিকে আমি মায়ের নুডলস আলাদা করে তুলে রেখে দিয়েছি, এরপরে চিকেনটা আস্তে আস্তে করে মেশাবো। দেবো নুডলসে, সেটা যে নুডলস তো পুরোপুরি রেডি, এরপর জাস্ট এগ পোচ করবো অ্যান্ড উপর থেকে ছড়িয়ে দেবো।
নতুন ধরনের রান্না। না কিছুই নতুন না, এমন কিছু তুমি নতুন করো নি সোনামণি, জাস্ট একটা ভুজিয়া না করে এক পোচ করে দিচ্ছ, এটা নতুন ধরনের কিছু রান্না হলো? হ্যাঁ নিজেকে নিয়ে তো আজকে কি খাচ্ছ? তুমি এটা খেলে ব্লগার মৌ? কেমন খেলে বলো? আমি তো হেভি খেয়েছি, রাইস নুডলস। নুডলস থেকে বেশি চিকেনই ছিল, আর তার উপরে আমেরিকান চপসির মতন একটা পোচ। ইয়েস, উফ, তুমি কি আরম্ভ করেছো বলো তো? নিউ ইনোভেশন। তুমি এসব খাইয়ে খাইয়ে বলতে চেয়েছো বাইরে যখন যাব নরমাল খাবার খেতে পারবো না? ডিশটার নাম কি? রাইস নুডলস উইথ এগ পোচ। মিক্সড রাইস নুডলস। হ্যাঁ, মিক্সড রাইস। মাকে দেখো, মা তো যে রাইস নুডলস খাচ্ছ ভালো লাগছে? না, চিকেন আর ডিম না পোলা ভালো লাগছে, কিন্তু চিকেন এগ পোলে আরো ভালো লাগতো। সেটা তো ভালো লাগতোই। পোস্টটা আমাকে দিয়ে দেবে না পারলে, ঠিক আছে? জানো তুমি তো খেয়ে। না, তুমি না পারলে দিয়ে দেবে, ঠিক আছে? আমি পারবো, খাও, পারবো বলেই নিয়েছি। খুব ভালো, বদমাইশ। খাও। ওকে, খাওয়া দাওয়া তো কমপ্লিট। এরপর একটা গল্প পড়া যাক, ঠিক আছে? তো এই গল্পটা লিখে পাঠিয়েছেন সোমা মিত্র। তো ওনার পার্সোনাল এক্সপিরিয়েন্স, মানে ওনার একজন রিলেটিভের পার্সোনাল এক্সপিরিয়েন্স। তিনি বলছেন যে ওনার মেজো পিসি শিলিগুড়িতে থাকেন, ঠিক আছে? আর পিসে মশাই রেলওয়েতে জব করেন। ওরা পিসিরা তখন রেল কোয়ার্টারেই থাকতেন। অ্যান্ড মেজো পিসি কীর্তন, ওনার মেজো পিসি কীর্তন শুনতে খুব ভালোবাসতেন, সেই জন্য বাড়ি থেকে অনেকটা দূরে তিস্তা নদী ক্রস করে নাকি অনেকটা দূরে কীর্তন শুনতে আসতেন। তো একদিন শীতের রাতে উনি কীর্তন শুনে ফিরছিলেন, মানে রাত্রি তখন বেশ ভালোই বেজে গেছিলো, মানে অনেক রাত হয়ে গেছিলো। তো রাস্তায় কেউ ছিল না। অ্যান্ড উনি যে রাস্তায় ফিরছিলেন সেই রাস্তা তো পুরোপুরি ফাঁকাই ছিল। তো যথারীতি ফাঁকা রাস্তা থেকে সবারই একটা ভয় লাগে, মনে একটা ভয় হয়। তো পিসিরও, মানে ওনার পিসিরও তাই হচ্ছিল, বাট উনি সাহস করে এগিয়ে আসছিলেন। তো সেই সময় যখন তিস্তা নদী ক্রস করার আগের মুহূর্তটায় উনি একটা অদ্ভুত জিনিস দেখেন, যে একটা বাচ্চা ছেলে ওই দিক থেকে আসছে। তো পিসি অত রাতে বাচ্চাকে, মানে একটা বাচ্চাকে ওখানে ঘোরাঘুরি করতে দেখে মানে ভীষণই একটা, মানে অদ্ভুত একটা ফিলিংস হয়, এমন ভয়ও পেয়ে যায় যে এত রাতে একা বাচ্চা, এটা কি, মানে এটা কি কোনো একটা মানে সত্যি ব্যাপার নাকি এর মধ্যে কোনো রকমের কোনো ব্যাপার আছে? তো যাই হোক, যথারীতি উনি নিজের পথে এগোন। তখন ওই বাচ্চা ছেলেটা নাকি ওনাকে জিজ্ঞাসা করেন, ভদ্রমহিলাকে, মানে ওনার পিসিকে জিজ্ঞাসা করেন যে দিদা তুমি এত রাতে কোথা থেকে আসছো? তখন উনি বললেন, উনি যথারীতি উত্তর দিলেন যে আমি কি এখানে কীর্তন শুনতে আসি, কীর্তন শুনেই। পিসি না, বাচ্চাটা প্রথমে জিজ্ঞাসা করলো পিসি তুমি কোথায় যাচ্ছ, কোথায় থাকো? তখন পিসি বললেন যে আমি সামনেই রেল কোয়ার্টারে থাকি, ওখানেই যাচ্ছি। দিয়ে পিসি ঘুরিয়ে জিজ্ঞাসা করলেন যে তুমি এত রাত্রে কোথায় ঘুরছো একা একা? তখন বাচ্চারা পিসিকে বলে যে তুমি এত দূর থেকে কীর্তন শুনতে এসেছো? বললো হ্যাঁ। পিসি তখন উত্তরে বললেন হ্যাঁ। তখন বাচ্চাটা জিজ্ঞাসা করলো যে তাহলে অত দূর থেকে না এসে এই তো তুমি এখানে কীর্তন শুনতে আসো, তার সামনে একটা বাড়ি বিক্রি আছে, ওই বাড়িটা তো তোমরা নিয়ে নিতে পারো। তখন পিসি জিজ্ঞাসা করলেন যে ওইখানে বাড়ি বিক্রি আছে তুই কি করে জানলি? তো সেরকম করে উত্তর পাইনি, বাচ্চারা কোনো উত্তর দেয়নি। কিন্তু তাতেও মহিলা, মানে ভদ্রমহিলা, মানে পিসি, ওনার পিসি, মানে তিস্তা নদীতে বেশি জল ছিল না, বাট তবুও মানে পেরোতে ভয় পাচ্ছেন আর কি। তো বাচ্চাটা বললো যে পিসি আমি তোমাকে পৌঁছে দিয়ে আসবো। পিসি না, দিদা আমি তোমাকে পৌঁছে দিয়ে আসবো। তখন উনি বললেন যে আমাকে তুই পৌঁছে দিয়ে আসবি, তাহলে তুই আসবি কি করে একা একা? তাতেও না বলে তুমি চলো না, আমি পৌঁছে দিয়ে আসছি। দিয়ে পৌঁছে দিতেই, মানে জাস্ট তিস্তা নদীটা পার হয়েছে, সেই একটা সেকেন্ডের মধ্যে পেছন ঘুরে দেখে বাচ্চাটা আর নেই, ঠিক আছে? তো এরকম একটা ঘটনা ঘটেছিল। তো পিসির মানে এটা তখন ধারণা হয়েছিল যে ওটা হয়তো মেবি ভগবানই ছিল, মানে উনি কীর্তন শুনতে এত ভালোবাসতেন, তো মেবি ওনাকে পথ দেখানোর জন্যই ভগবান ওনার সঙ্গে এসেছিলেন, মানে ওনাকে ভয় থেকে রক্ষা করার জন্য। বাট সত্যি কীর্তনের সামনে, মানে কীর্তন যেখানে হয় তার সামনে বাড়ি বিক্রি আছে কিনা জানার জন্য উনি লোক পাঠান, এবং হ্যাঁ মানে কোইন্সিডেন্টালি বাড়িটা সত্যিই বিক্রি আছে। বাট ওনারা শুনে কিছুটা অবাক হন যে আমরা তো এখনো বাইরে ডিসক্লোজ করিনি ব্যাপারটা যে আমরা বাড়ি বিক্রি করব। আমরা মনে মনেই ভাবছিলাম যে হ্যাঁ করব,
বাড়িতে প্রচুর সাপ আছে, সেই জন্য আমাদের থাকতে অসুবিধা হচ্ছে। তো সেই আমরা ভেবেছিলাম করবো, বাট এটা তো কোনো ডিসক্লোজ করিনি, আপনি জানলেন কি করে? তো এরকম একটা ব্যাপার ঘটেছিল। তো পরে ওনারা বাড়িটা নিয়েও নিয়েছিলেন, 10 কাঠা জমির ওপর বাড়ি, ভীষণ বড় বাড়ি। তো এই হচ্ছে ঘটনা আর কি। তো লাইফে সবসময় যে ভূতই দেখতে হবে তার কোনো মানে নেই। কোনো পজিটিভ এনার্জি এসেও আপনাকে কিন্তু অনেক ধরনের সাহায্য করতে পারে। তো এই গল্পটা খুবই ভালো লাগলো, অন্যরকম লাগলো। তো আপনাদের জীবনেও যদি কোনো এই ধরনের গল্প থেকে থাকে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি নেক্সট ব্লগে আপনাদের গল্পটা পড়তে পারি। ওকে, তো আজকে বেজে গেছে 11:30, বেশি দেরি করবো না। ও হ্যাঁ, গুড নাইট বলবে দাঁড়াও, বেশি দেরি করবো না। তো আজকে ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছিলেন, টাটা বাবা, লাভ ইউ, গুড নাইট। দেখবে এরকম করে ক্যামেরার সামনে মুখটা নিয়ে আসো, পুরো ভ্যাসের মতো লাগবে তোমার মুখটা, পুরো মনে হয় মহিষ। জোরে বৃষ্টি পড়ছে কাল থেকে, নাকি বলছে এখানে কি ঘূর্ণাবর্তের জন্য নাকি প্রচন্ড জোরে বৃষ্টি আসতেছে। কাল থেকে স্টার্ট হবে, রাত্রে থেকে শুক্রবার দিন রাত পর্যন্ত প্রচন্ড বৃষ্টি হবে, অসম্ভব অদ্ভুত জিনিস। এই গাছটায় শসা ফুল ধরছে, ওই গাছটা ফুল কেন ধরছে না? এত বড় বড় লকলকি ওপর উঠে যাচ্ছে। রাত্রে পড়বে না তো কখন পড়বে? ওই যে দেখুন পুরো আলোটায় বোঝা যাচ্ছে, এই যে আলোটা দেখতে পাচ্ছেন, বাপরে কি জোরে বৃষ্টি। ও